মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড আইনের বেশ কিছু সংশোধনী এনে খসড়া জমা দিয়েছে কমিশনের কাছে। মার্জিন লোনটা এটা আনলিমিটেড পিরিয়ডের জন্য না, হ্যাঁ, একটা পর্যায়ে তাকে এটা পরিশোধ করতে হবে এবং সেই অনুযায়ী উনি তার রিস্ক ম্যানেজমেন্টটা বেটার করতে পারবেন। আমাদের স্টক এক্সচেঞ্জে সেক্টর ডেফিনেশন বা সংজ্ঞাই ঠিক নেই। তো আমি মনে করি আমাদের দেশে আসলে এই ধরনের কোম্পানিগুলো হাউজের পার্সোনাল প্রোডাক্ট সেক্টর হিসেবে ক্লাসিফাই করা উচিত। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতে এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 1.11 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5200.37 পয়েন্ট। লেনদেন 244 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2351 কোটি 73 লাখ টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 5452 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 399 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 159টির, কমেছে 203টির এবং অপরিবর্তিত রয়েছে 37টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 31.86 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,497 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 33 কোটি 47 লাখ টাকা। এছাড়া 297 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 119টির, কমেছে 151টির এবং অপরিবর্তিত রয়েছে 27টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেট বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে মোহাম্মদ নাজমুস সাকিব। ডিএসইএক্স সূচক 1 পয়েন্ট কমেছে। সো আমরা বলতে পারি যে ওভারঅল মার্কেটের পারফরমেন্স ফ্ল্যাট ছিল, তেমন একটা গতিবিধি ছিল না ওভারঅল আমরা যদি আগের সপ্তাহের সাথে তুলনা করি। এছাড়া আমরা যদি টার্নওভারের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো টার্নওভার এভারেজ ডেইলি টার্নওভার ছিল 470 কোটি, যা কিনা আগের সপ্তাহে ছিল 421 কোটি। সো আমরা এখানে 11.6% একটি প্রবৃদ্ধি দেখছি। সো আমরা গত 2-3 সপ্তাহ ধরে দেখছি যে ওভারঅল টার্নওভারে আমরা একটা পজিটিভ চেঞ্জ আমরা দেখছি, অর্থাৎ ট্রেড আমরা দেখছি যে ধীর গতিতে ইমপ্রুভ করছে। সো এর বাইরে আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি টার্নওভারের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ ফার্মাসিউটিক্যাল সেক্টরসে টার্নওভার অনেক বেশি ছিল ওভারঅল সেক্টরসে যদি আমরা খেয়াল করি। এছাড়া টেলিকম সেক্টরেও টার্নওভার ভালো ছিল এবং ব্যাংক সেক্টরেও টার্নওভার ভালো ছিল। সো এই 3টা সেক্টর ওভারঅল টার্নওভারের দিক থেকে শীর্ষে ছিল। আর এছাড়া আমরা টপ টার্নওভারে যদি যাই স্পেসিফিক স্টক ওয়াইজ, তাহলে আমরা দেখবো যে টপ টার্নওভারে জিপি, রবি, সান লাইফ ইন্স্যুরেন্স, অরিয়েন ইনফিউশন এবং মিডল্যান্ড ব্যাংক শীর্ষ 5 কোম্পানির মধ্যে ছিল টার্নওভার ওয়াইজ। সো আমরা দেখেছি যে রবিতে রিসেন্টলি আর্নিংস ডিসক্লোজার হয়েছে, তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তার আগে থেকে আমরা দেখছিলাম যে রবিতে বেশ টার্নওভার ইমপ্রুভমেন্ট করছিল এবং সেটার ধারাবাহিকতা এই সপ্তাহের শেষ পর্যন্ত ছিল। এছাড়া আমরা যদি টপ গেইনারে যাই তাহলে আমরা দেখব যে এসালম, কোল্ড রোল স্টিল, ইবিএল ফাস্ট এমএফ, এসপি সিরামিক্স, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইনটেক টপ গেইনারের শীর্ষে ছিল। আর টপ লুজারে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে মিডল্যান্ড ব্যাংক, টুংহাই, নুরানি, আরএকে সিরামিক এবং অ্যাপোলো ইস্পাত টপ লুজার্সে ছিল। সো ওভারঅল মার্কেটের আমরা যদি সামগ্রিক একটা চিত্র দেখি যে ওভারঅল পুরো সপ্তাহে ফ্ল্যাট ছিল, কিন্তু আমরা টার্নওভারে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। গত এক সপ্তাহের যদি আমরা মেজর ম্যাক্রো ডেভেলপমেন্ট গুলো দেখি, যেগুলো আমাদের মার্কেটের ক্ষেত্রে একটা সরাসরি প্রভাব হয়েছে, তার মধ্যে আমরা দেখব যে ইন্টারেস্ট রেট কিন্তু এখন একটা নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে গত বছর থেকেই কিন্তু ইন্টারেস্ট রেট অনেক ঊর্ধ্বমুখী ছিল এবং এটার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমাদের যেহেতু ইনফ্লেশনারি এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এই কারণে পলিসি রেট অনেকবার বাড়ানো হয়েছে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। এছাড়া আমরা দেখেছি লিকুইডিটি প্রবলেম ছিল ব্যাংক সেক্টরে, মানি মার্কেটে, যে কারণে ইন্টারেস্ট রেটে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। কিন্তু আমরা গত আড়াই মাসে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ওভারঅল ট্রেজারি ইল্ড গুলোতে বা ট্রেজারি সিকিউরিটিজে, যেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, সেখানে গত আড়াই মাসে অ্যারাউন্ড 1.5 পয়েন্টস ইন্টারেস্ট রেট কমেছে, বা 150 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট কমেছে। সো এটা কিন্তু একটা মেজর ডেভেলপমেন্ট, কারণ যখন ইন্টারেস্ট রেট কমা শুরু করে সাধারণত এটা ইকুইটি মার্কেটে বা স্টক মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে।
দর্শক, পুঁজিবাজার সংস্কার কার্যক্রম চলছে। ইতিমধ্যে গঠিত তদন্ত কমিটি আংশিক প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি টাস্কফোর্সের সদস্যরা মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড আইনের বেশ কিছু সংশোধনী এনে খসড়া জমা দিয়েছে কমিশনের কাছে। মার্জিন ঋণ পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম 10 লাখ টাকা ইকুইটি এবং সেকেন্ডারি মার্কেটে ন্যূনতম 6 মাসের অভিজ্ঞতা থাকার পাশাপাশি রয়েছে বেশ কিছু শর্ত। এতে কেমন প্রভাব পড়বে পুঁজিবাজারে সে বিষয়ে বিস্তারিত জানাবেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান। এই মার্জিন লোনের সাথে সম্পৃক্ত হয়ে অনেক বিনিয়োগকারী তারা চোখে পানি ফেলেছেন, অনেকে তাদের পুঁজির সর্বস্ব হারিয়েছেন। সো এই জিনিসটার একটা সমাধান হওয়া দরকার, যেটা টাস্কফোর্স এটা অ্যাড্রেস করার চেষ্টা করেছে। আমি নিজে একজন ওয়ান অফ দ্য ফোকাস গ্রুপ মেম্বার্স চেষ্টা করেছি যে এখানে স্টক এক্সচেঞ্জকে এম্পাওয়ার করার জন্য স্টক এক্সচেঞ্জ প্রত্যেক দিন একটা লিস্ট অফ সিকিউরিটিস তারা পাবলিশ করবেন, যেখানে মার্জিনেবল কোন কোন সিকিউরিটি আছে সেটা তারা নির্ধারণ করে দেবেন। সেখানে ক্রাইটেরিয়া আমরা কিছু কিছু ক্ষেত্রে বলে দিয়েছি, প্রাইস আর্নিং রেশিও এবং তার আর্নিং ক্যালকুলেশনটা কীভাবে হবে। যেরকম ওয়ান অফ আর্নিং আমরা নিষেধ করেছি। তারপরে আমরা ট্রেলিং 12 মান্থস মানে লাস্ট 4টা কোয়ার্টার ইপিএস যোগ করে সেখানে পি যেন ক্যালকুলেট করা হয়, সেই কথাটা আমরা বলে দিয়েছি। তাছাড়াও ভোলাটিলিটি, লিকুইডিটি এই বিষয়গুলো মাথায় রেখে স্টক এক্সচেঞ্জ যেন মার্জিনেবল লিস্টের এটা পাবলিশ করেন। আমরা ব্রোকার রিজ হাউসগুলো বা মার্চেন্ট ব্যাঙ্কগুলোতে যাতে একই হাউসের আন্ডারে ক্যাশ এবং মার্জিন দুটো অ্যাকাউন্টই খুলতে পারেন, সেটার জন্য আমরা একটা প্রস্তাবনা রেখেছি। আমরা ইন্টারেস্ট কালেকশন এই জিনিসটা একটা সিগনিফিকেন্ট জিনিস লেন্ডারের জন্য এবং বিনিয়োগকারীর জন্য, কারণ প্রত্যেক কোয়ার্টারে আমরা বলেছি যে বিনিয়োগকারী তার ইন্টারেস্টটা পরিশোধ করবেন, তাহলে তিনি বুঝতে পারছেন যে আসলে যে ইন্টারেস্টটা তিনি দিচ্ছেন তার তুলনায় তার রিয়েলাইজ গেইনটা কি বেশি হচ্ছে না কম হচ্ছে, সেই অনুযায়ী উনি তার এক্সপোজারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা পার্শিয়াল লোন অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার রেখেছি, যে সাপোজ 100 টাকার এগেনস্টে 100 টাকা লোন নিলেন, তারপরে দেখা গেল যে তার ইকুইটি ইরোশনের কারণে তার লোনের পরিমাণ বেড়ে গেল, তখন আমরা বলেছি যে নেগেটিভ পারচেস পাওয়ার হয়ে যায়। নেগেটিভ পারচেস পাওয়ারে প্রত্যেকবার যখন উনি সেল করবে তখন একটা সামান্য পরিমাণ 10% উনি যেন অ্যাডজাস্ট করেন। এর ফলে গ্র্যাজুয়াল একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে তার এক্সপোজার রেশিওটা নর্মালাইজ হবে। আমরা কন্ট্রাক্টের একটা মার্জিনাল কন্ট্রাক্টের একটা স্প্যারি পিরিয়ড রেখেছি, যে এটা 6 থেকে 12 মান্থস এটা ইনস্টিটিউট বেসিসে হতে পারে এবং যেটা পরবর্তীতে এটা রিনিউ হতে পারে। তাহলে এটা ইনভেস্টররা যে মেসেজটা পাবেন যে মার্জিন লোনটা এটা আনলিমিটেড পিরিয়ডের জন্য না, হ্যাঁ, একটা পর্যায়ে তাকে এটা পরিশোধ করতে হবে এবং সেই অনুযায়ী উনি তার রিস্ক ম্যানেজমেন্টটা বেটার করতে পারবেন। দর্শক, টাস্কফোর্সের দেওয়া সুপারিশে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড উন্নয়ন। একটি নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে 10% থেকে 15% উন্নীত করার বিধান রেখে প্রণীত হচ্ছে আইন। এতে যুক্ত হচ্ছে আরও বেশ কিছু নিত্য নতুন ইস্যু যা ছিল না আগের আইনে। এতে গোটা মিউচুয়াল ফান্ড খাত ভবিষ্যৎ কেমন হবে সে বিষয়ে জানাবেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও জনাব কাজী মনিরুল ইসলাম। মিউচুয়াল ফান্ড রিলেটেড যে রেগুলেশনগুলো প্রপোজ করা হয়েছে, আমরা মনে করি এখানে অনেক ভালো ভালো কিছু পরিবর্তন এসেছে, যেগুলো দিয়ে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হয়তো অনেক দূর এগিয়ে যাবে আমরা মনে করি। সো এই জন্য আমরা রেগুলেটর, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, টাস্কফোর্স অ্যান্ড ফোকাস গ্রুপ সবাইকে ধন্যবাদ জানাই। তো আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবিলিটি আসা উচিত, স্পেশালি স্টক অ্যালোকেশন, সেক্টর অ্যালোকেশনে। সো আমরা দেখেছি যে ওনাদের যে প্রপোজাল ওটাতে এসেছে যে স্টক, সিঙ্গেল স্টকে এখন আগে 10% পর্যন্ত আমরা অ্যালোকেশন দিতে পারতাম, হয়তো সামনের দিকে এটা আমরা 15% দিতে পারবো। একটা সিঙ্গেল সেক্টরে আমরা 25% অ্যালোকেশন দিতে পারতাম, সেটা হয়তো 30% অ্যালোকেশন দিতে পারবো। সো এইটা আমাদের জন্য একটা খুবই একটা ভালো জিনিস। আমরা এখন হয়তো ভালো স্টক বা ভালো সেক্টরগুলোতে বেশি পরিমাণে হয়তো আমরা ইনভেস্ট করতে পারবো। আর হচ্ছে ফান্ড ওয়াইজ অ্যালোকেশন কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে, যেটাও আমরা মনে করি একটা ভালো একটা উদ্যোগ। ইকুইটি ফান্ডের ক্ষেত্রে এক ধরনের অ্যালোকেশন, ফিক্সড ইনকাম ফান্ডের ক্ষেত্রে এক ধরনের অ্যালোকেশন, শরিয়া ফান্ডের ক্ষেত্রে এক ধরনের অ্যালোকেশন। সো এগুলো অবশ্যই একটা ভালো একটা পরিবর্তন। আরেকটা জিনিস বড় চেঞ্জ এসেছে যে নন লিস্টেড সিকিউরিটিজে আগে ইনভেস্টমেন্ট করা যায় তো একটা লিমিট পর্যন্ত ট্রাস্টের অ্যাপ্রুভাল নিয়ে, ভবিষ্যতে এখানে কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। সো আমরা মনে করি এটাও একটা ভালো উদ্যোগ, কারণ আমরা দেখেছি আগে একটা সময় এই ধরনের নন লিস্টেড সিকিউরিটি ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছু ইরেগুলারিটি হয়েছে। সো ইরেগুলারিটিগুলো হয়তো এই ক্লজটার কারণে হয়তো বন্ধ হবে। আর এখানে
একটা জায়গায় হয়তো একটু প্রবলেম হবে যে এই ক্লজটার কারণে অনেক ভালো কোম্পানির নন লিস্টেড যে বন্ড থাকতে পারে যেগুলো হয়তো আমরা ইনভেস্ট করতে পারবো না। পুঁজিবাজারে একটি নির্দিষ্ট সেক্টরে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ 25% থেকে 30% উন্নীত করার কাজ চলছে, কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জে সেক্টর ডেফিনেশন বা সংজ্ঞাই ঠিক নেই। ম্যারিকো, র্যাকেট কিংবা কোহিনুর কেমিক্যাল কোম্পানিগুলোকে রাখা হয়েছে ওষুধ খাতে, যদিও এসব কোম্পানি গৃহস্থালী পণ্য উৎপাদন করে। গ্লোবাল ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন স্ট্যান্ডার্ড নামে গিগস বলা হয় নামে একটা স্ট্যান্ডার্ড, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ফলো করে। সো আমরাও কিন্তু ওইটা ফলো করতে পারি। ওইটা যদি ফলো না করি, যেটা হয় যে প্রপার সেক্টর ক্লাসিফিকেশন হবে না। সেক্ষেত্রে আমি যে পারপাসটা সেক্টর যে লিমিটটা দিলাম, পারপাস হচ্ছে কি রিস্ক ম্যানেজ করা, তবে সেক্ষেত্রে কিন্তু প্রপার রিস্ক ম্যানেজমেন্ট হবে না যদি সেক্টর ডেফিনেশনটা প্রপার না থাকে। সো আমরা চাচ্ছি, আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্টক এক্সচেঞ্জগুলো গ্লোবাল ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন সিস্টেমটা অ্যাডপ্ট করুক। সো এখানে কিছু লেয়ার থাকে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। সো আমাদের এখন আমাদের মার্কেটে আমরা অলরেডি সেকেন্ড টিয়ারেই আছি। সো আমরা মনে করি সেকেন্ড টিয়ার অনুযায়ী যদি ওরা ক্লাসিফিকেশনগুলো করে সেক্ষেত্রে ভালো হবে। তো ফর এক্সাম্পল আমি বলতে পারি, যেমন ধরেন মেরিকো, রেকিট ব্যাংকাইজার, কোহিনুর কেমিক্যাল, এই তিনটা কোম্পানি বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোম্পানি হিসেবে রিপোর্ট করা আছে। বাট গ্লোবাল ক্লাসিফিকেশন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা কখনই ফার্মাসিউটিক্যাল কোম্পানি না। ওদেরকে আইদার আমি বলতে পারি একটা কনজিউমার কোম্পানি, ফার্স্ট লেয়ার যদি বলি, আর সেকেন্ড লেয়ারে যদি বলি তাহলে তাদেরকে বলতে পারি হাউস হোল্ড অ্যান্ড পার্সোনাল প্রোডাক্ট সেক্টর। তো সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এই ধরনের কোম্পানিগুলোকে হাউস হোল্ড অ্যান্ড পার্সোনাল প্রোডাক্ট সেক্টর হিসেবে ক্লাসিফাই করা হয়। তো আমি মনে করি আমাদের দেশে আসলে এই ধরনের কোম্পানিগুলো হাউস হোল্ড পার্সোনাল প্রোডাক্ট সেক্টর হিসেবে ক্লাসিফাই করা উচিত। দর্শক, দেশের শেয়ার বাজারে ডেরিভেটিভ মার্কেট চালুর বিষয়ে বহুদিন ধরে নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি আলোচনা হয়ে আসছে। গুরুত্বপূর্ণ এই ডেরিভেটিভ মার্কেট চালু হলে শেয়ার বাজারে আসবে বৈচিত্র্য, কমবে নানা সংকট। এ বিষয়ে জানবো এনালাইজ সিকিউরিটিজ লিমিটেডের সিইও জনাব মোহাম্মদ শাহেদ ইমরানের কাছে। বাংলাদেশের পুঁজিবাজার একটা আইটেম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, এটা হচ্ছে ইকুইটি। এর সঙ্গে ছোট ছোট কিছু আইটেম আসছে যেগুলো কোনোটাই এখন পর্যন্ত বন্ড বলেন, ট্রেজারি বন্ড বলেন, খুব একটা চালু হতে পারেনি। তো আমাদের পুঁজিবাজারে অনেকেই কিন্তু একটা শর্ট টার্ম প্রফিট চান, শর্ট টার্ম স্বল্প সময়ে একটা লাভ। এই লাভের জন্য আন্তর্জাতিক বাজারে যে আইটেমটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে ডেরিভেটিভস। আপনার ছোট ছোট ইনকাম থেকে ছোট ছোট লাভের জন্য ডেরিভেটিভস খুব ভালো একটা মাধ্যম। আমাদের দেশে ডেরিভেটিভস আসতে পারেনি কারণ আমরা জানি যে আমাদের সিসিবিএলটা কাজ শুরু করতে পারেনি। তো আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে সিসিবিএল সামনে খুব দ্রুত কাজ করবে। আমরা আশা করি যদি সিসিবিএল তার কার্যক্রম চালু করে এবং আমরা ডেরিভেটিভস চালু করতে পারি, তাহলে এখন যে জেড ক্যাটাগরি বা বাজে শেয়ার নিয়ে যে প্রাধান্যগুলো এগুলো কমে গিয়ে আমার মনে হয় পাবলিক তখন ডেরিভেটিভস দিয়ে যাবেন এবং ওখান থেকে আমরা একটা ভালো ইনকাম পাবো। দর্শক, বিনিয়োগ শিক্ষার এই আয়োজনে গেল পর্বে শেয়ার ব্যবসায় সফল হওয়ার পদ্ধতির প্রথম পর্ব জানিয়েছিলাম, যেখানে আলোচনা হয়েছিল মার্কেট ট্রেন্ড, ডিভার্সিফিকেশন, ক্যাশ হাতে রাখার বিষয়ে। আজ জানাবো দ্বিতীয় পর্ব। অনেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে চান, এ মনোভাব ত্যাগ করতে হবে। বেশি দরে কিনে সর্বোচ্চ দরে বিক্রি করার মানসিকতা থাকতে হবে। বাই লো সেল হাই মনোভাব ত্যাগ করুন এবং বাই হাই সেল হাই এই সূত্র অনুসরণ করুন। শুধু দাম কম বলেই যে কিনতে হবে, আবার দাম বেশি হলেই যে বিক্রি করতে হবে এমন নয়। শেয়ারের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। মার্কেট ট্রেন্ড কি তা আমাদেরকে অনুসরণ করতে হবে। স্রোতের বিপরীতে না চলাই ভালো, তাই বলে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। স্টপ লস সম্পর্কে কম বেশি সবাই জানে, কিন্তু সঠিক সময় স্টপ লসের ব্যবহার করা আপনার পুঁজি সংরক্ষণের সর্বোৎকৃষ্ট পন্থা। যারা লং টার্মে বিনিয়োগ করেন তাদের জন্য অ্যাভারেজ করা ভিন্ন কথা হলেও যারা ডে ট্রেড করেন তাদের জন্য লস পজিশন বৃদ্ধি করা উচিত নয়, কারণ এতে দীর্ঘমেয়াদে আপনার পুঁজি আটকে যেতে পারে কিংবা লসের মাত্রা বৃদ্ধি পেতে পারে। যে সকল সুযোগ হাতছাড়া হয়ে গেছে তার পিছনে ছুটে অতিরিক্ত লস করা ঠিক নয়। সুযোগের অপেক্ষা করতে হবে এবং নতুন সুযোগ আসা মাত্রই তা গ্রহণ করতে হবে। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। মিশ্র অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 1.2% কমে দাঁড়িয়েছে
44,177 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 0.04% বেড়ে দাঁড়িয়েছে 6,118 পয়েন্ট। এদিকে টানা উত্থানের পর কারেকশনে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাষ্ট্রের FTSE 100 ইন্ডেক্স 1.16 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 8,663 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.32% বেড়ে দাঁড়িয়েছে 22,315 পয়েন্ট। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাশাপাশি মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.95% কমে দাঁড়িয়েছে 38,777 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাইসি কম্পোজিট 0.97% বেড়ে দাঁড়িয়েছে 3,379 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.74% কমে দাঁড়িয়েছে 75,420 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 130 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,13,609 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক 11তম পর্ব আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।